ভাবুন তো, আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনার ঘরে খাবার নেই, বিদ্যুৎ নেই, পকেটে টাকা নেই, আর এই চরম বিপদের দিনে যে প্রতিবেশী আপনাকে বাঁচতে পারে আপনি তার মুখের উপর দরজা বন্ধ করে শর্ত দিচ্ছেন, বলছেন আগে আমার শর্ত মানো, তারপর আমি তোমার সাহায্য নেব। শুনে পাগলামি মনে হচ্ছে তো? কিন্তু দর্শক, আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে খোদ বাংলাদেশ এখন ঠিক এই পাগলামিটাই করছে। একদিকে মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়েছে, পোশাক শিল্পে ধস নেমেছে, দিনের পর দিন 14 ঘন্টার লোডশেডিংয়ে দেশ অন্ধকারে ডুবছে, আর অন্যদিকে ঢাকার নতুন সরকার দিল্লির দিকে আঙুল তুলে বলছে আগে শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিন, তারপর আমরা ভারতের সাথে কথা বলবো। জাস্ট ভাবুন স্পর্ধাটা, ভারতের মতো সুপার পাওয়ারকে শর্ত। কিন্তু এই ইগোর লড়াইয়ে আসলে ক্ষতিটা কার হচ্ছে? ভারত কি আদৌ ডোন্ট কেয়ার করছে, নাকি শুধুমাত্র গ্যালারির হাততালি কুড়োতে গিয়ে বর্তমান বাংলাদেশের সরকার পুরো দেশটাকে এক ভয়াবহ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন দর্শক, কারণ আজকের ভিডিওতে ভারত বাংলাদেশের এই হাই ভোল্টেজ জিওপলিটিক্যাল থ্রিলারের আসল পর্দা ফাঁস করব আমরা। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে বুঝতে হবে কূটনীতি বা ডিপ্লোমেসি আসলে কিভাবে কাজ করে। কূটনীতিতে আল্টিমেটাম বা দর কষাকষি করে কখনো সম্পর্ক তৈরি হয় না। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চাইছেন ভারত আগে তাদের সমস্ত দাবি মেনে নিক, শেখ হাসিনাকে ফেরত দিক, তারপর তারা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে যে আন্তর্জাতিক সম্পর্কে গাড়ির আগে ঘোড়া জুড়ে দেওয়া যায় না। আগে আপনাকে আলোচনার টেবিলে বসতে হবে, তারপর দ্বিপাক্ষিক স্বার্থ নিয়ে কথা হবে। কিন্তু ঢাকা সেই শর্ত মানতে নারাজ, আর ঠিক এখানেই তৈরি হয়েছে এক চরম জিওপলিটিক্যাল ডেডলক। সোশ্যাল মিডিয়ায় কিবোর্ড ওয়ারিয়ার হয়ে ইন্ডিয়া আউট বা ভারত বয়কট করা খুব সহজ, কিন্তু একটা রাষ্ট্র চালানোটা অত সোজা নয়। আপনি যদি বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার দিকে তাকান তাহলে শিউরে উঠবেন। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে বাংলাদেশের হেডলাইন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে 8.32%, যেখানে ভারতের মুদ্রাস্ফীতি 3%-এরও নিচে। বাংলাদেশের অর্থনীতির প্রাণ ভোমরা হল তাদের অ্যাপারেল এক্সপোর্ট বা পোশাক রপ্তানি শিল্প, আর ইউরোপিয়ান ইউনিয়নের সেই পোশাক রপ্তানি গত এক বছরে 16.4% কমে গেছে। ওভারঅল রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট কমেছে প্রায় 1.9%। কেন এই ধস? কারণ কারখানায় বিদ্যুৎ নেই, গ্যাসের তীব্র সংকট, লজিস্টিক্স খরচ এমন জায়গায় পৌঁছেছে যে বিদেশি বায়াররা এখন বাংলাদেশ ছেড়ে ভারত বা ভিয়েতনামের দিকে ঝুঁকছে। উৎপাদন ব্যয় বাড়ছে, অথচ উৎপাদন হচ্ছে না। এই চরম অবস্থায় বাংলাদেশের দরকার ছিল ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীর সাহায্য, কিন্তু সেই সাহায্য নেওয়ার বদলে তারা মেতেছে ভারত বিরোধিতার এক আত্মঘাতী খেলায়। কিন্তু দর্শক, আসল টুইস্টটা হলো এখানেই। তারেক রহমান তো বোকা নন, তিনি খুব ভালো করেই জানেন যে ভারতের সাহায্য ছাড়া তিনি এক পাও এগোতে পারবেন না। তাহলে তিনি কেন এমন জেদ ধরে বসে আছেন? কেন তিনি দিল্লির দরজায় যাচ্ছেন না? এর পেছনে লুকিয়ে আছে দেশের ভেতরের এক চরম ভয়ঙ্কর রাজনীতি। তারেক রহমান সাহেব জবে থেকে গদিতে বসেছেন তিনি একটা বিশাল প্রেসার কুকারের মধ্যে রয়েছেন। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জামায়াত ইসলামী এবং অন্যান্য উগ্র মৌলবাদী শক্তিগুলো মারাত্মকভাবে সক্রিয়। এই শক্তিগুলো চরম ভারত বিরোধী। তারেক রহমান জানেন যে তিনি যদি আজ ভারতের সাথে হাসি মুখে হাত মেলান তবে কালকেই এই কট্টরপন্থীরা সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেবে। তারা বলবে তারেক রহমান ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। একজন রাষ্ট্রনেতার কাজ হলো দেশের স্বার্থ দেখা, গ্যালারির দিকে তাকিয়ে রাজনীতি করা নয়। কিন্তু তারেক রহমান ঠিক সেটাই করছেন। নিজের দেশের কট্টরপন্থীদের খুশি করতে, হাততালি কুড়োতে তিনি ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে সস্তা স্লোগান দিয়ে পেট ভরে না, আর এই স্লোগানবাজি করতে গিয়ে তিনি ভারতের সাথে এমন সব লাইফলাইন কাটছেন যা বাংলাদেশের জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়াবে। অনেক বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় বলেন ভারত সাহায্য না করলে কি হয়েছে, চীন তো আছে, আমেরিকা তো আছে, তুরস্ক তো আছে। শুনতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু দর্শক, ভূগোলের কোনো বিকল্প হয় না। আপনি ম্যাপটা খুললেই দেখবেন বাংলাদেশের 3 দিক জুড়ে রয়েছে ভারত। চীন বা তুরস্ক আপনার বন্ধু হতে পারে, কিন্তু তারা ভৌগোলিকভাবে হাজার হাজার মাইল দূরে। বাংলাদেশ যদি চীন থেকে বিদ্যুৎ বা ডিজেল আমদানি করতে চায় তার লজিস্টিক্স খরচ এতটা পড়বে যে সেটা কেনা আর না কেনা সমান। ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় কানেকশন হলো নদী,
গঙ্গা এবং তিস্তার মতো আন্তর্জাতিক নদীগুলো ভারত হয়ে বাংলাদেশে ঢোকে আর এখানেই বাংলাদেশের সবচেয়ে বড় বিপদের ঘণ্টা বাজতে শুরু করেছে। দর্শক, ভালো করে শুনুন, এই জায়গাটাতেই বাংলাদেশের সবথেকে বড় দুর্বলতা লুকিয়ে আছে, আর সেটা হলো জলের রাজনীতি। 1996-এ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার মেয়াদ শেষ হতে চলেছে 2026-এ, অর্থাৎ আর মাত্র কয়েকটা মাস বাকি। অন্যদিকে তিস্তা চুক্তির সমাধানও বছরের পর বছর ধরে ঝুলে আছে। এখন ভারত স্পষ্ট করে দিয়েছে যে নদীর জলের মতো সংবেদনশীল ইস্যু কোনো আল্টিমেটাম দিয়ে সমাধান হয় না। এর জন্য টেকনিক্যাল নেগোসিয়েশন লাগে, জয়েন্ট রিভার কমিশনের মিটিং লাগে। শুধু তাই নয়, ভারতের ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত ছাড়া কেন্দ্র একতরফাভাবে তিস্তার জল বাংলাদেশকে দিতে পারবে না। এই চরম মুহূর্তে বাংলাদেশের বর্তমান সরকারের উচিত ছিল দিল্লির সাথে বসে পশ্চিমবঙ্গের সাথে কথা বলে একটা আস্থার পরিবেশ তৈরি করা। তার বদলে তারা কি করছে? তাদের মন্ত্রীরা চীনে দৌড়াচ্ছেন তিস্তা প্রজেক্ট নিয়ে কথা বলতে, যেটা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি একটা রেড লাইন। ভারত কখনোই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের এত কাছে চীনের উপস্থিতি বরদাস্ত করবে না। অর্থাৎ জল তো বাংলাদেশ পাবেই না, উল্টে চীনের সাথে হাত মিলিয়ে ভারতের রোষের মুখে পড়বে। আন্তর্জাতিক সম্পর্ক চলে রিয়ালিজম বা চরম বাস্তববাদের ওপর। ভারত খুব পরিষ্কারভাবে বাংলাদেশকে বার্তা দিয়ে দিয়েছে যে আমরা প্রতিবেশী হিসাবে সব রকম সাহায্য করতে প্রস্তুত, কিন্তু তার জন্য আগে তোমাদের ভারত বিরোধী মানসিকতা বন্ধ করতে হবে এবং উগ্রপন্থীদের সামলাতে হবে। কিন্তু ঢাকা যদি মনে করে যে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার এই জিগির তুলে তারা ভারতকে চাপে ফেলবে, তাহলে সেটা শতাব্দীর সেরা ভুল হবে। ভারত এই ইগোর লড়াইয়ে জাস্ট নীরব দর্শকের ভূমিকা পালন করবে, আর সেই নীরবতার মধ্যেই তিল তিল করে শেষ হয়ে যাবে বাংলাদেশের ইকোনমি। বিদেশি বিনিয়োগকারীরা এমন কোনো দেশে টাকা ঢালবে না যার সাথে ভারতের মতো একটা রিজনাল সুপার পাওয়ারের সম্পর্ক খারাপ। দর্শক, সব শেষে একটাই কথা, রাজনীতিতে বড় ভাই আর ঘাতকের মধ্যে তফাৎ খুব সামান্যই হয়। তারেক রহমান সাহেবকে এখন ঠিক করতে হবে তিনি কি একজন বিচক্ষণ রাষ্ট্রনেতার মতো দেশের অর্থনীতি বাঁচাবেন, নাকি কট্টরপন্থীদের কথায় নেচে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের বর্তমান সরকার কি ইচ্ছা করেই ভারতের সাথে সম্পর্ক খারাপ করছে? এই ইগোর লড়াইয়ে কি সত্যিই ভারতের কোনো ক্ষতি আছে, নাকি পুরোটাই বাংলাদেশের আত্মঘাতী সিদ্ধান্ত? আর ভারত কি এই পরিস্থিতিতে তিস্তা বা গঙ্গা জল চুক্তির মেয়াদ বাড়াবে? আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। আজকের আলোচনা এই পর্যন্তই। আন্তর্জাতিক খবর এবং জিওপলিটিক্সের এমন নিখুঁত, ডিপ এবং লজিক্যাল বিশ্লেষণ বাংলায় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সচেতন থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।